বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দর্শিন্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে 2025 শিক্ষাবর্ষের A+ প্রাপ্ত GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের আজকের সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত উভয় শাখার সহকারী প্রধান শিক্ষক 2 জন, সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ বিবাহ প্রভাতী শাখা, নবাগত 2 জন শিক্ষক সহ প্রিয় প্রাক্তন ছাত্রী, বর্তমান ছাত্রী, অভিভাবকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব সহ সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সভাপতির বক্তব্য দীর্ঘ হওয়ার কোনো সুযোগ নাই, আর যে কথাগুলি বলার দরকার আমার মনে হয় প্রায় সবগুলি তোমাদের ছাত্রদের এবং মেয়েদের বক্তব্য থেকে চলে এসেছে। আমি কিছু বিষয় তোমাদের সামনে বলতে চাচ্ছি যেগুলো বলাই দরকার। প্রথমত হলো আজকের যে সম্বর্ধনার বিষয়টা, এটা আমার জীবনে নতুন। আমি ছিলাম ব্রাহ্মণী স্কুলে, ওখানে এইভাবে সম্বর্ধনা আমি দিতে বা উদ্যোগ নিতেও দেখি নাই, এটা আমার জন্য নতুন। আর এই জন্য একটা উদ্যোগ নেওয়া অবশ্যই দরকার ছিল। যারা উদ্যোগ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আজ তোমরা যে তোমাদের বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে কষ্ট করে এসেছো, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো GPA 5 এটা আমাদের দেশে বিগত 15 বছর ধরে চালু আছে। এটার জন্য আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীরা প্রাণপণ চেষ্টা করে যে GPA 5 পেতে হবে। GPA 5 তো জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য নয়, এটা আমরা ভুলতে বসেছি। GPA 5 ছাড়াও যে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়, এটাও আমরা ভুলতে বসেছি। 100 ছিল যে JSC, ছিল PSC, ওইগুলো নিয়ে পরীক্ষা নিয়ে হওয়ার পর দুটোই বাতিল হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে GPA আমাদের যে JSC এবং PSC ওইটাও বাতিল হয়েছে। তো এখন আমাদের সামনে GPA 5 কে নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করছি এবং ওনাদেরকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি। কিন্তু GPA 5 ছাড়াও কিন্তু জীবনে আরো অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমাদেরকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে এবং ওই জায়গাগুলো টাচ করতে হবে। নিঃসন্দেহে তোমরা মেধাবী, কিন্তু একটু যে আমাদের বিজয় স্যার বললেন যে 1-2 নাম্বারের জন্য যারা পায় নাই সে কিন্তু কম মেধাবী না, হয়তো অ্যাক্সিডেন্ট বা 1-2 নাম্বার কম পেয়েছে। সুতরাং এই GPA 5টাকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি, পাশাপাশি যারা সবমুখী দক্ষতা অর্জন করছে, বিভিন্নভাবে দক্ষতা অর্জন করছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কিন্তু আমাদের ব্রিটিশদের থেকে আমরা উত্তরাধিকারে প্রাপ্ত। এখানে অনেকগুলো গ্যাপ রয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা 6টি ভাগে বিভক্ত, অনেকেই জানো। আমাদের সাধারণ শিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আবার 2 ভাগ, ইংলিশ মিডিয়াম শিক্ষা সহ আরো অনেক ধরনের শিক্ষা ব্যবস্থা রয়েছে। এইগুলো ভিন্নমুখী, ভিন্ন চিন্তার মানুষগুলি তৈরি করছে। তো এই সবগুলি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে একমুখী এবং সকল দিক থেকে সমন্বয় করে একটি শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সময়ের দাবি। এবং এই শিক্ষা ব্যবস্থা যদি হয় তাহলে আমরা ভালো নাগরিক এবং ভালো মানুষ তৈরি করতে পারবো। এবং এটা নিয়ে আমাদের স্বাধীনতার 53 বছর ধরে বিভিন্ন শিক্ষা কমিশন আসছে যাচ্ছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী সুনাগরিক কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট পরিমাণে গলদ রয়েছে। এই গলদের মূল কারণ দেখা যাচ্ছে GPA 5 2টা পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করছে। তাই যে দোষটা GPA 5 এর দোষ নাকি আমাদের লেখাপড়ার ঘাটতি, এটা আমাদের উত্তরিয়ে দেখা দরকার। আমাদের এই বাংলাদেশে ছোট্ট একটা দেশ, আমাদের সম্পদ কম, কিন্তু আমাদের জনসংখ্যা তথা আমাদের জনসম্পদ কিন্তু কম নেই। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী, যথেষ্ট পরিমাণে তারা সৃজনশীল, কিন্তু এই সৃজনশীলতা আর এই মেধার বিকাশের সুযোগ সবাই কিন্তু সমানভাবে পায় না। যারা GPA 5 পেয়েছো তাদের অনেকগুলো পজিটিভ দিক ছিল। একটা ভালো স্কুল পেয়েছো, ভালো পিতামাতা পেয়েছো, ভালো পরিবেশ পেয়েছো, অর্থনৈতিক সাপোর্ট পেয়েছো এবং ভালো বন্ধু বান্ধব পেয়েছো। এই কারণেই হয়তো তোমরা উতরিয়েছো। কিন্তু তোমাদের চেয়েও মেধাবী অনেক 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 মেধাবী শিক্ষার্থী একদম অজপাড়াকে গ্রামে গঞ্জে পড়ে আছে, যারা এই পরিবেশগুলো না পাওয়ার কারণে কিন্তু তারা উঠে আসতে পারে নাই। সুতরাং এরাও যে একদিন উঠে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো তোমাদের এই বিদ্যালয়ে আমি এসেছি মার্চ মাসের 16 তারিখ, প্রায় 6 মাস হয়ে গেল। তো
তোমাদের মতো একদিন আমার মেয়েও এই স্কুলের ছাত্রী ছিলেন। 14 সালে সে জিপিএ 5 পেয়ে চলে গেছেন, এখন সে স্বামী সংসার করছে। তো আমার একটা দায় আছে এই বিদ্যালয়ের প্রতি, যে আমি এই মেয়েদের প্রতি আমার মেয়ের মতোই ওদের প্রতি একটু স্নেহ ভালোবাসা বেশি দিচ্ছি। আমি আসার পরে 6 মাস হয়ে গেছে, অনেকগুলো চ্যালেঞ্জ ওভারকাম করে স্যারদের প্রাণান্তকর সহযোগিতার মাধ্যমে আমরা একাডেমিক কার্যক্রম উন্নতির পাশাপাশি আরো অনেকগুলি ফ্রন্ট কিন্তু আমরা খুলে দিয়েছি। এই ফ্রন্টগুলি সবাই জানে, আমাদের যারা প্রাক্তন ছাত্রী আছে, যারা বর্তমান ছাত্রী তারা জানে, আর যারা প্রাক্তন তারা অনলাইনে জানছো যে আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব বাংলা, ইংরেজি, আরবি, গণিত, বিজ্ঞানটা চালু করেছি। ডান্স গাইড আমরা চালু করেছি, ডান্স গাইডের গ্রুপ রিডিং আমরা চালু করেছি। আমরা এখানে ম্যাথ, আমাদের এই যে ম্যাথ গণিত অলিম্পিয়াড চালু করেছি। আমরা সততা সংঘ চালু করেছি। তারপরে আমাদের এখানে নিয়মিত আমাদের সমাবেশ হচ্ছে এবং আমাদের একাডেমিক কার্যক্রমে আমরা গতি আনার জন্য ছাত্রদের জবাবদিহিতা আনা হচ্ছে, ক্লাস ভিজিটিং করা হচ্ছে এবং আমাদের এখানে প্রত্যেকটি ক্লাসে আমরা প্রায় সাউন্ড সিস্টেম চালু করেছি, যারা যাতে কম কষ্টে লেখাপড়া পাঠদান করতে পারে। তারপরে আমাদের বিদ্যালয়ে আমরা স্টিফেনের মান উন্নতি করেছি। তারপরে আমাদের মেয়েদের বিভিন্ন খেলাধুলা, সাহিত্যকর্ম এবং বিভিন্ন কাজে আমরা যথেষ্ট পরিমাণে শ্রম দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি সপ্তাহে 5 দিন আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের বিভিন্ন ক্লাসগুলো আমরা ছুটির 1 ঘন্টা আগে আমরা করছি, বা আমরা রবিবার দিন বাংলা ক্লাস, সোমবার দিন ইংরেজি, মঙ্গলবার দিন আমরা অ্যারাবিক, বুধবার দিন বিজ্ঞান, এভাবে আমরা সপ্তাহে সবগুলো দিনকে আমরা এখানে চালু করেছি, যাতে করে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে যথেষ্ট পরিমাণে অবদান রাখতে পারে। তোমরা ইতিপূর্বে তোমরা জেনেছো যে আমাদের স্কুলের মেয়েরা আমাদের সাহিত্যকর্মের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে তারা যথেষ্ট ভালো করছে। স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ এবং আমাদের কিছুদিন আগে আমাদের দেয়ালিকা লিখনে আমাদের স্কুল ফার্স্ট সেকেন্ড হয়েছে। তারপরে আমাদের ইসলামিক ফাউন্ডেশন, তারপরে আমাদের শিশু একাডেমিতে আমাদের মেয়েরা যথেষ্ট ভালো পারফর্ম করেছে, কোথাও ফার্স্ট কোথাও সেকেন্ড, প্রায় অনেকগুলো পুরস্কার তারা নিয়ে এসেছে। এবং আমাদের ইন্টারনাল যে ক্লাবগুলিতে আমরা তাদের পারফর্ম দেখে তাদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য পুরস্কৃত করছি এবং তাদের উৎসাহ দিচ্ছি। আমাদের বিদ্যালয়ে এখন আলহামদুলিল্লাহ যে উপস্থিতির হার 90% বেশি এবং আমাদের টিফিনের মান অনেক যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শিক্ষা সবাই বলছে যে স্কুল অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ভালো চলছে। এই কৃতিত্ব আমার একার নয়, এই কৃতিত্ব আমাদের সমাজের শিক্ষকদের, অভিভাবকদের এবং আমার প্রিয় শিক্ষার্থীদের। আমরা আরো জবাবদিহিতা আনার জন্য গেটে আমরা একটা অভিযোগ বক্স দিয়ে দিয়েছি। আমাদের মেয়েরা তাদের অন্তরের অভিব্যক্তিগুলো, যে কষ্ট কথাগুলো যদি লিখে দেন, ওগুলো আমার কাছে চলে আসে। ওখান থেকে আমি বাছাই করে যেগুলোকে ইতিবাচক মনে করি ওগুলিকে অবশ্যই রিমেডিতে চলে যাই। সবকিছু নিয়ে আমাদের স্কুল অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা ভালো যাচ্ছে এবং ভালো করার চেষ্টা করছি। এটা তোমাদের জন্য গর্বের এবং তোমরা অবশ্যই যে কোনোভাবে আমাদেরকে সহযোগিতা করবে এবং পরামর্শ দিবে। তবে আমি আর কয়েকটি কথা বলছি। প্রথমত হলো, এই বিদ্যালয়ের বয়স 91 বছর হয়েছে। এই সন্দেহে 100 বছরের কাছাকাছি একটি সময় হয়তো তোমরা পাবে। তখন এই বিদ্যালয়ের জন্য 100 বছর পূর্তি উপলক্ষে কি করতে চাও, এই বিষয়ে তোমাদের চিন্তা ভাবনা করা দরকার। ইতিমধ্যেই আমাদের সহকারী প্রধান শিক্ষক আমাদের বিজয় কুমার রায়, উনি ওনার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, নিশ্চয়ই তোমরা দেখেছো, প্রায় 25,000-এর বেশি লাইক করেছে। সেটা হলো যে তোমাদের এখানে আমরা কাজ তোমরাই করবে, যে একটা আমরা পুনর্মিলন করতে চাচ্ছি। এই পুনর্মিলনে যদি তোমরা আগ্রহী হও তাহলে তোমরা আমাদের বিজয় ফেসবুক পেজে এসে তোমরা ওখানে অবশ্যই করতে পারবো, তার সাথে মত বিনিময় করতে পারো। আমরা অক্টোবর মাসে খোলার পরেই যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করবো। তোমাদের কাছে আহ্বান করছি যে সেখানে তোমরা আসবে এবং ওখানে পরামর্শ দিবে। যদি সম্ভব হয় তাহলে আমরা একটা ছোট্ট করে হলো একটা ভালো পুনর্মিলন করবো এবং যে অতীতে যে পুনর্মিলন হয়েছে ওখানে যে গ্যাপগুলি হয়েছে ওই গ্যাপগুলিকে যাতে আমরা রিকভারি করে আরেকটু সুন্দর করতে পারি। ওইটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু সুন্দর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। ব্রাহ্মণদী স্কুল যেটা কালিদেবী কামিনীগুলোর মল্লিক, ওখানে প্রাক্তন ছাত্রদের একটা সমিতি আছে, যেটা প্রাক্তন ছাত্র সমিতি বলা হয়ে থাকে। তোমরা যদি ইচ্ছা করো তাহলে তোমরা একটা প্রাক্তন ছাত্র সমিতি গঠন করতে পারো। আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। প্রয়োজনে তোমাদেরকে আমরা একটা কক্ষ বরাদ্দ দিব
তোমরা মাসে মাসে এসে যদি একটু বসো, কথা বলো, ছাত্রের সাথে মত বিনিময় করো, একটু গ্যাপগুলি পুরো হয়, তাহলে এখানে শিক্ষার পরিবেশ, সহপাঠ্যক্রমিক পরিবেশগুলি সবগুলি কিন্তু খুবই ভালো হবে বলে আমরা আশা করছি। তারপরে আজকের দিনে তোমাদেরকে অবশ্যই লেখাপড়ার পাশাপাশি যে কাজগুলি করতে হবে সেটা হলো যে সহপাঠ্যক্রমিক কার্যগুলি যেগুলো আছে ওগুলি তোমরা চালিয়ে যাবা যেখানে আছো, এবং এই বিদ্যালয়ের যে ঐতিহ্য এটা তোমরা অবশ্যই ধরে রাখবে। তোমরা যদি মনে করো যে আমরা একটা মফস্বল জেলায় আসি বলে তোমরা তোমাদের মেধা কম, এটা কিন্তু না। ঢাকা শহরের যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি, কুয়েট যা কিছু আছে, ওখানে সবগুলো মেধাবী স্টুডেন্ট গিয়ে দেখো এই মফস্বলদের গ্রাম থেকে গিয়েছে। সুতরাং এই বিদ্যালয়ের ঐতিহ্যকে তোমরা দেশের বাইরে দেশে তুলে ধরবে, এবং তোমাদের মধ্য থেকে আগামী দিনের বেগম রুকেয়া বেরিয়ে আসবে। তোমরা হলো আমাদের স্কুলের এই বিদ্যালয়ের তথা নরসিংদী জেলার নারী শিক্ষার বাতিঘর বলে আমরা তোমাদের মনে করি। সুতরাং এই জায়গাটা মাথায় রেখে তোমরা তোমাদের পথগুলি চলবে। এই সময়টা কিন্তু পা পিছনে একটা গুরুত্বপূর্ণ সময়, যেটা আমাদের সালাউদ্দিন সব বলে গেলেন, যে তোমরা যদি এই সময় একটু পা পিছিয়ে যাও, ইমোশনাল হয়ে পড়ো, যেটা আমাদের স্বামী মোশাররফ বলে গেছেন, আমার আকিদুল্লাহ ম্যাডামও বলে গেছেন, খুব সুন্দর করে ওনারা ইংরেজি বক্তব্য রেখেছেন। আমাদের আরেকটা মেয়েও কিন্তু খুব সুন্দর করে ইংরেজিতে বক্তব্য রেখেছেন। এটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফল। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা এই বিষয়গুলোকে ট্রেনিং করাচ্ছি ওদেরকে, কিভাবে ভালো বক্তব্য দেবে, কিভাবে উপস্থাপনা করবে, কিভাবে বিভিন্ন বিষয়গুলো তারা জ্ঞান অর্জন করবে, এই বিষয়ে আমরা নিয়মিত ক্লাসগুলি করে যাচ্ছি। সুতরাং তোমরা যদি এই বিষয়গুলি মাথায় রাখো এবং আগামী দিনের পথ চলো, ইন্টারমিডিয়েট পাস করার পরে তোমাদের ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে যদি সবাই সাধারণ লেখা লাইনে চলে যাও, তাহলে কিন্তু আমি মনে হয় তোমাদের একটু ভুল হতে পারে। আমাদের দেশে বর্তমানে সাধারণ লাইনে লেখাপড়া করা, অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার কিন্তু আমাদের দেশে হচ্ছে, আমাদের ওইভাবে কর্মসংস্থানটা হচ্ছে না। সুতরাং যদি কারিগরি লাইনে বা একটু টেকনিক্যাল লাইনে যাও, কুয়েট অথবা আরো সাইকেলে যেগুলো আছে, এমন কোনো জায়গাও আছে যেখানে যোগ্য প্রার্থী পাচ্ছে না। কিছুদিন আগে দেখলাম আমাদের ব্যবসায়ী সংগঠনের একটা সেমিনারে ওনারা বলতেছে যে বেকাররা যেমন চাকরি পাচ্ছে না, আমরা যোগ্য লোক খুঁজে পাচ্ছি, আমরা যোগ্য লোক পাচ্ছি না। ওরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে ইংরেজিতে একটা দরখাস্ত লিখতে গেলে অনেকেরই অনেকগুলো ভুল হয়ে যায়। সুতরাং অনেকগুলো কর্মক্ষেত্র পড়ে আছে যেগুলো আমাদের ধারণার বাইরে। এখন অনলাইন যুগে তোমরা এই জিনিসগুলি খেয়াল রেখে শুধুমাত্র সার্টিফিকেট নয়, সব যোগদান খাড়া রেখে সব দিকে মনোযোগ দিয়ে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। এই বিষয়ে তোমাদের যদি জ্ঞানের ঘাটতি থাকে, তাহলে আমাদের শ্রদ্ধা অভিভাবক শিক্ষকরা আছে, ওনাদের সাথে কথা বলতে পারো যে স্যার আমি ইন্টার পাস করার পরে আমি কোন লাইনে যাব। দেখা যাবে যে তুমি অনেক ভালো মার্কস পেয়ে মেডিকেল বাদ পড়েছ, অথচ একটা কারিগরি বিশ্ববিদ্যালয় বা কুয়েটে দেখা যাবে যে ওখানে আরো কম নাম্বার পেয়ে চান্স পেয়ে গেছে তোমার চয়েসের কারণে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের যে নাম্বার পেয়ে একটা মেয়ে বাদ পড়ে, আর্টস কমার্সের মেয়েরা ওই নাম্বারে চান্স পেয়ে যায়। আর আর্টস কমার্স কিন্তু এখন আর এটাকে ফেলে দেওয়ার মতো নয়। বিজ্ঞানের এত বেশি ছাত্রী হয়ে গেছে, বিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী যে জায়গায় বাদ, আর্টস কমার্সের অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শাখার মেয়েরা ওই জায়গায় চাকরি পেয়ে ফেলে। সুতরাং সায়েন্সে একদম ট্যালেন্ট না হলে তুমি এই লাইনে না গিয়ে একটু মুখ বাদ ঘুরিয়ে নাও, বাদ ঘুরিয়ে নিয়ে দেখবে আর্টস কমার্সে চলে যাও, দেখবে যে তোমার ক্যারিয়ার সুন্দর হয়ে গেছে। এবং এটাও ঠিক যে ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্নটা ইমোশনাল ভাবে না নিয়ে একটু বাস্তবতা মুখে নাও, যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেই যে তুমি একেবারে ব্যস্তের পরিফতা হয়ে গেছো বা একেবারে সাকসেসের চূড়া পর্যন্ত, তা নয়। ডাক্তার এমবিবিএস পাস করার পরে কিন্তু তাকে আরো 10 বছর প্র্যাকটিস করতে, 10 বছর সাধনা করতে হয়। একজন এক্সপার্ট ডাক্তারের সাথে তার কোনো মূল্য নাই। আর তুমি যদি আর্টস বা কমার্সে পড়ে একটা ব্যাংকে চাকরি নাও, অথবা একটা ভালো প্রাইভেট গর্জিয়াস একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নাও, ওই ডাক্তার এবং তুমি 10 বছর পরে ওই ডাক্তার তোকে বলবে যে ইউ আর সাকসেস, তুমি সাকসেস করেছো। 10 বছরে তুমি একটা ব্যাংকে চাকরি নিয়ে 15 বছরে তুমি সেখানে কর্পোরেট বড় কর্মকর্তা হয়ে যাবে, এবং তোমার দেশে বিদেশে ট্রেনিং সহ অনেকগুলো সুযোগ এসে যাবে। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। সর্বশেষ আমি আমার কথাগুলো আর বাড়াবো না, তোমরা অনেক সময় ধৈর্য ধরে শুনছো। এই অনুষ্ঠান করার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন, বিজয় কুমার রায় সহ আমাদের শামীমুর সাহেব এবং আমাদের ট্রেনের ট্রাস্টিবৃন্দ এবং আমাদের রফিক সাহেব সহ যারা প্রচেষ্টা চালিয়েছেন, সালাউদ্দিন সাহেব, তারপরে সেলিম সাহেব এবং আমাদের নুরুল হুদা সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি এত দূর এগিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের ভিতরে ভালোবাসা রেখে সর্বশেষে আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদের জন্য
জন মিল্টন যে কথাটা বলেছেন এটা বলে আমি শেষ করছি। আর এই যে আবুল কালাম দিলক একটা কথা বলেছেন, মিল্টন বলেছেন যে যুবক বা এক্ষেত্রে যুবতী হতে পারে, জীবনের সকল বাধা বিঘ্ন পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সৌভাগ্যতা ললার থেকে কেড়ে নেবে। বুঝতে পারছো? যে যুবক জীবনের সব বাধা বিঘ্ন পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সৌভাগ্যতা ললার থেকে কেড়ে নেয়। তাহলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে অত্যন্ত কৌশলে, হ্যাকপথ দিয়ে এবং বুদ্ধিমত্তার সাথে। ইমোশন সেখানে কাজ করবে না। এই যে আবুল কালাম বলেছেন যে কি বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমাতে দেয়, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না। আর তুমি ঘুমিয়ে তুমি স্বপ্ন দেখলে হবে না, এমন স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নের চ্যালেঞ্জগুলি এমনভাবে ওভারকাম করতে হবে যাতে তোমাকে ঘুমাতে না দেয়। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন পথ চলা অনেক সুন্দর হোক। তোমরা এই নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যকে লালন করো, ধারণ করো এবং 5ই আগস্টের চেতনাকে লালন করো এবং আজ যাতে আমরা কোনো ধরনের ফেসিস্ট দেখতে না চাই এবং আমরা যেন একটি সুন্দর গণতান্ত্রিক সমাজে বাস করতে পারি, দুর্নীতিমুক্ত একটি সুন্দর দেশ যেন আমরা পেয়ে যাই, এই বাংলার জমিনে যেন প্রত্যেক ঘরে ঘরে এই 5ই আগস্টের সুফল পৌঁছে যায় সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং স্বাধীনতা অর্জনকে রক্ষা করা কঠিন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।